আজকের আলোচনা কলোয়েডের পঞ্চম সেমিস্টার 3 ক্লাস 12 রসায়ন। এখন দেখো, কোনো কলোয়েড দ্রবণে সাধারণত কণাগুলো কি হয় না, ধনাত্মক আধানগ্রস্ত বা ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে থাকে। তো এই ধনাত্মক বা আধানগ্রস্ত কণাগুলি আসলে এদিক ওদিক এরা পরস্পরকে বিকর্ষণজনিত কারণে ব্রাউনীয় মুভমেন্টে ছড়িয়ে থাকে। যদি কোনো কারণে বা বাইরে থেকে কোনো পদার্থের সাহায্যে এই পদার্থগুলোর আধানগুলোকে নষ্ট করে দেওয়া হয়, তাহলে এরা একে অপরের সঙ্গে যুক্ত হতে পারে। মানে এরা যদি কলয়েড আধানগুলো যদি হারিয়ে ফেলে, চার্জ যদি হারিয়ে ফেলে, তাহলে এরা ধীরে ধীরে কী হবে, একে অপরের সঙ্গে যুক্ত হবে, বড় কণায় পরিণত হবে, আর অভিকর্ষের টানে নিচের দিকে এসে থিতিয়ে পড়বে। এইভাবে আসলে কলোয়েড কণাগুলিকে যদি মানে নিচে অধক্ষিপ্ত করা যায়, অর্থাৎ এই কলোয়েড কণাগুলি তাদের আধান হারিয়ে ফেলে, তারা পরস্পর এগ্রিগেট করবে, অর্থাৎ সমষ্টিগতভাবে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বড় হবে এবং বড় কণা হতে হতে একসময় তারা থিতিয়ে পড়বে। এইটাই তো তঞ্চন। এটাকেই আমরা বলি কোঅ্যাগুলেশন বা তঞ্চন। ওকে, এখন প্রশ্ন হলো যে এই যে তঞ্চিত করা হলো, এই তঞ্চিত করার পদ্ধতিটা কি, মানে কি কি উপায়ে আসলে কলোয়েডিয়াল কণাগুলোকে যারা আধানগ্রস্ত বা যারা মনে করো সলভেন্ট লেয়ারে, লায়োফিলিক কলোয়েডসের ক্ষেত্রে যারা সলভেন্ট লেয়ারে একে অপরের থেকে পৃথকীকৃত থাকে, যারা কোঅ্যাগুলেট করতে পারে না, তাদের কি কি উপায়ে আমরা কোঅ্যাগুলেট করতে পারি বা তঞ্চিত করতে পারি। দেখো, প্রথম যেটা উপায় হলো সেটা উপযুক্ত পরিমাণে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করে। দ্বিতীয় পদ হচ্ছে দেখো, বারবার ঝিল্লি বিশ্লেষণ বা ডায়ালিসিস করে, দ্রবণকে ফুটিয়ে, অথবা দুটো বিপরীত আধানযুক্ত কলোয়েডকে মিশিয়ে, অর্থাৎ মোদ্দা কথা হলো তাদের তড়িৎ প্রশমন ঘটা। এখন দেখা যাক যে আসলে এই যে কলোয়েড দ্রবণ, এই কলোয়েড দ্রবণকে আসলে আমরা কি করে তার তড়িৎ মানে তার যে তড়িৎ ধর্ম, সেটা কি করে আমরা হারাতে পারি। তো তো খুব সিম্পলি আমরা বলতে পারি যে দেখো, এখানে আমরা যদি তড়িৎ বিশ্লেষ্য যোগ করি, তাহলে তড়িৎ বিশ্লেষ্য যোগ করলে কি হবে না, দেখো তড়িৎ বিশ্লেষ্য যোগ করলে এই যে কলোয়েড কণাগুলো, সেটা তো হতে পারে ধনাত্মক আধানগ্রস্ত বা ঋণাত্মক আধানগ্রস্ত। তো আমরা যদি এমন তড়িৎ বিশ্লেষ্য যোগ করি যে কি করবে, এই ধনাত্মক আধানগ্রস্ত কণাগুলির আসলে এই পজিটিভ চার্জগুলোকে প্রশমিত করবে বা নিউট্রালাইজ করবে, তাহলে কি হবে না, তাহলে এই পজিটিভ চার্জগ্রস্ত যে কণা, কলোয়েড কণা, সে তার আসলে তড়িৎ ধর্মটা হারিয়ে ফেলবে। এই ওপর থেকে আমি যদি কোনো কলোয়েড যোগ করি আসলে আর কি, তাহলে তার তড়িৎ ধর্মটা চলে যাবে এবং তারা একে অপরের সঙ্গে যুক্ত হবে, এবং তারপর কি হবে না, তারা ধীরে 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 কোয়াগুলেট করবে। এখন এখানে প্রশ্ন হতে পারে যে আসলে এই তঞ্চন, এই প্রক্রিয়াটা আর কিছুই নয়, একাধিক কণা, কলোয়েড কণা যদি তাদের আধান হারিয়ে ফেলে, তারা পরস্পর কাছে আসবে এবং তারা অধক্ষিপ্ত হবে। তো সেটার জন্য আমরা তড়িৎ বিশ্লেষ্য যোগ করব বিপরীত আধানগ্রস্ত, তাহলে তারা তাদের তড়িৎ ধর্ম হারাবে এবং কি করবে, তারা ধীরে ধীরে একে অপরের সঙ্গে যুক্ত হবে। এই যে দেখো, তড়িৎ বিশ্লেষ্য যোগ করা হলো, তাহলে তড়িৎ বিশ্লেষ্য যোগ করার ফলে তারা বিপরীত আধানগ্রস্ত, ওদের আধানটা দেখো ধীরে ধীরে হারিয়ে গেল এবং ওরা একে অপরের সঙ্গে যুক্ত হলো এবং এগ্রিগেট হয়ে নিচের দিকে পড়ে গেল। যেমন ধরো ফেরিক হাইড্রোক্সাইড সল্ট, এ তো আমরা জানি যে ধনাত্মক আধানগ্রস্ত, এটা একটা কলোয়েড। তো এই কলোয়েডকে আমরা যদি কি করতে চাই, কোঅ্যাগুলেট করতে চাই, তাহলে কি করব, এর মধ্যে উপযুক্ত একটা তড়িৎ বিশ্লেষণ, আমি ধরে নিচ্ছি এক্ষেত্রে সোডিয়াম সালফেট যোগ করলাম। তো অবভিয়াসলি সালফেট, এই সালফেট হচ্ছে নেগেটিভলি চার্জড, তাহলে এই সালফেটটা যদি এর বাইরের গায়ে অ্যাবজর্বড হয়, অধিশোষিত হয় এই কলোয়েড কণার বাইরের গায়ে, তাহলে কি হবে, স্যার বাইরের গায়ে যদি অ্যাবজর্ব হয় তাহলে এদের চার্জটা হারিয়ে যাবে, তাহলে এই ফেরিক হাইড্রোক্সাইড কল তার আধান হারিয়ে ফেলবে
এখন আধান যদি হারিয়ে ফেলে তাহলে কি হবে? আধান হারিয়ে ফেলার পর এই কলয়েড পার্টিকেলগুলো একে অপরের কাছে আসবে এবং তারা এগ্রিগেট করবে, বড় আকারের কণায় পরিণত হবে এবং অভিকর্ষের টানে নিচে আসবে, ফলে তারা কোয়াগুলেটেড অর্থাৎ তঞ্চিত হবে। এই যে আমরা দেখছি, দেখো ফেরিক হাইড্রোক্সাইডের সল FeOH3 Fe3+, Na2SO4 দ্বারা তঞ্চিত হচ্ছে। তাহলে এই যে কোলয়েড কণার তঞ্চন ঘটছে, এই আসলে তঞ্চনের জন্য দায়ী কি না, এই কোলয়েড কণার তঞ্চনের জন্য দায়ী কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট। এখন প্রশ্ন হতে পারে যে এই ইলেকট্রোলাইটের যে তঞ্চন ক্ষমতা সেটা কিন্তু সবার এক না। ধরা যাক আমি কোনো একটি ঋণাত্মক কলয়েডকে তঞ্চিত করব, তাহলে সেক্ষেত্রে কোনো ধনাত্মক তড়িৎ কোনো তড়িৎ বিশ্লেষ্য এমন ইউজ করব যাতে ধনাত্মক আধান আছে। আমি সোডিয়াম ক্লোরাইড বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করব। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যতটা পরিমাণ লাগবে দেখবে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে তার চেয়ে অনেকটা কম লাগবে, আবার অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জন্য অনেকটা কম লাগবে। তার কারণ দেখো, নেগেটিভলি চার্জড বা ঋণাত্মক আধানে আহিত যে কণা, সে যখন তাতে আমরা জন্য কোনো ইলেকট্রোলাইট যোগ করবো, তার পজিটিভ আয়নকে সে কিন্তু অ্যাবজর্ব করবে এবং তার নিউট্রালাইজড হবে, প্রশমিত হবে। তাহলে সেক্ষেত্রে Na+ যতই এফেক্টিভলি প্রশমিত করবে তার তুলনায় Mg2+ অনেক বেশি এবং অ্যালুমিনিয়াম 3 তার চেয়ে বেশি। এই সংক্রান্ত এই তঞ্চন কে বেশি করতে পারে, কোন ইলেকট্রোলাইট কার তঞ্চন ক্ষমতা বেশি, সেই জন্য যে নিয়ম সেটাকে আমরা বলি সুলজে-হার্ডি নিয়ম। এসো আমরা দেখে নিই সুলজে-হার্ডি নিয়ম। তো সুলজে-হার্ডি নিয়মে বলা হচ্ছে কোলয়েড কণার আধানের বিপরীত আধানগ্রস্ত আয়ন কোলয়েড কণার তঞ্চনের জন্য দায়ী। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে বিপরীত আধানগ্রস্ত আয়নের আধান যত বেশি হবে ওই আয়নের তঞ্চন ক্ষমতা তত বেশি হবে। আবার বলি, বিপরীত আধান বিশিষ্ট যে আয়ন তার আধান যত বেশি হবে, যেটা আমরা বললাম দেখো সোডিয়াম প্লাসের থেকে অ্যালুমিনিয়ামের বেশি, ওই আয়নের তঞ্চন ক্ষমতাও তত বেশি হবে। যেমন আমরা যদি এই ফেরিক হাইড্রোক্সাইড এই পজিটিভ সলকে তঞ্চিত করতে চাই, তাহলে সেক্ষেত্রে কী হবে না, এমন একটা ইলেকট্রোলাইট ইউজ করব যে ইলেকট্রোলাইট কী করবে, এই ধনাত্মক আধানের বিপরীত কোনো অ্যানায়ন এতে এফেক্টিভিটি দেখাবে। যেমন ক্লোরাইড মাইনাস, সালফেট মাইনাস, ফসফেট মাইনাস, ফেরোসাইনাইড। লবণকে এই ফেরিক হাইড্রোক্সাইড সলে অ্যাড করা হয়, তাদের মধ্যে সবচেয়ে এফেক্টিভলি আমাদের কি মনে হয় যে দেখো এখানে সোডিয়াম, সবাই কিন্তু সোডিয়াম আয়ন, এ কিন্তু তড়িৎ বিশ্লেষক হিসাবে যুক্ত হলেও দ্রবণে এ কিন্তু একে তঞ্চিত করে না, কারণ এটা পজিটিভলি ধনাত্মক আধানগ্রস্ত একটা কলয়েড। তাহলে ক্লোরাইড মাইনাস একে প্রশমিত করবে, সালফেট করবে, ফসফেট করবে। তাহলে অবভিয়াসলি দেখতে পাচ্ছ যে ইনিশিয়ালের তুলনায় Na2SO4 পরিমাণ কম লাগবে, কারণ SO4 চার্জ অলরেডি, এর যদি ইউনিট নেগেটিভ হয় SO4 আমরা জানি 2-, তাহলে ফসফেটের পরিমাণ আরও কম লাগবে, তাই না? তো দেখো এই যে, কারণ দেখো আমরা এরকমভাবে তো বলতে পারি যে সোডিয়াম ক্লোরাইড আসলে Na+ এবং Cl- Na2SO4। দেখছো এখানে এই যে ঋণাত্মক আয়নগুলো এর তুলনায় এর বেশি আধান, এবার এর আধান আরও বেশি। ফসফেট এটা সালফেট, আর ফেরোসাইনাইড এর তো আধান আরও অনেকটাই বেশি। তাহলে স্বাভাবিকভাবেই ক্লোরাইডের তুলনায় সালফেটের তুলনায় ফসফেটের তুলনায় ফেরোসাইনাইড সবচেয়ে বেশি তঞ্চন ক্ষমতার অধিকারী হবে, যেহেতু এর আধান সবচেয়ে বেশি। ঠিক একইভাবে দেখো, ঋণাত্মক তড়িৎগ্রস্ত যদি কোনো কোলয়েড হয়, তাকে তঞ্চিত করতে গেলে আমাদের যে তড়িৎ বিশ্লেষ্যগুলো আমরা ইউজ করব সেটা হতে পারে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তার মধ্যে দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কিন্তু তঞ্চন ক্ষমতা বা তঞ্চনের ক্ষেত্রে কার্যকারিতা সবচেয়ে বেশি হবে, তাই না? সেক্ষেত্রে আমরা বলবো যে অ্যালুমিনিয়াম 3+ কার্যকারিতা সবচেয়ে বেশি। এটাই হচ্ছে সুলজে-হার্ডি নিয়মের বক্তব্য। এখন দেখো, আমরা তো লায়োফোবিক বা জল বিকর্ষী পদার্থের তঞ্চনের ক্ষেত্রে আমরা যদি এই যে আলোচনাগুলো করলাম, কারণ জল বিকর্ষী যে পদার্থগুলো সেইগুলো সাধারণত পজিটিভ বা নেগেটিভলি চার্জড হবেই, যে কোনো হয় পজিটিভ না নেগেটিভ। কাজেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সাহায্যে তার দিকে আমরা
ফোবিক মানে হাইড্রোফোবিক অর্থাৎ জল বিকর্ষী পদার্থগুলোকে সহজেই তঞ্চিত করতে পারবো। কিন্তু যদি এরকম পদার্থ হয় যারা লায়োফিলিক, যারা হয় ধনাত্মক বা আধানগ্রস্ত হতেও পারে, মানে ধনাত্মক আর ঋণাত্মক আধানগ্রস্ত তারা হতেও পারে নাও পারে। এখন যদি ধরে নিই যে তারা ধনাত্মক আধানগ্রস্ত, তাহলে কোনো ব্যাপার না, তাহলে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য আমরা বাইরে থেকে যোগ করলাম, তড়িৎ বিশ্লেষ্য যোগ করে তাকে সহজেই তঞ্চিত করলাম। এটা কোনো একটা মনে করো লায়োফিলিক সলের ক্ষেত্রে বলছি। কিন্তু যদি এরকম হয় যে দ্রাবক আকর্ষী কলয়েড এমন যার কোনো আধান নেই, আসলে এই রকম সলভেন্ট লেয়ার দ্বারা এটা পরিব্যাপ্ত, মানে এটা একটা প্রোটেক্টিভ শীট তৈরি করে, তাহলে সেক্ষেত্রে আমরা একে তঞ্চিত করার উপায়টা যথেষ্ট সহজ নয়। আকর্ষী সেই টাইপের কলয়েডকে তঞ্চিত করতে গেলে যেহেতু একটা প্রোটেক্টিভ শীট থাকে, সেটা সহজ হয় না বলে হয় অধিক মাত্রায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করতে হয়, নয় কোনো নিরোধক পদার্থ যেমন ঘন সালফিউরিক অ্যাসিড প্রভৃতি যোগ করতে হয়। কারণ এই ঘন সালফিউরিক অ্যাসিড প্রভৃতি পদার্থ এরা কী করে, এই জলের যে সিদ, এই যে প্রোটেক্টিভ লেয়ার, এই যে সলভেন্ট লেয়ার, এটাকে রিমুভ করে দেয়। হ্যাঁ, অনেক বেশি পরিমাণে, দেখো অনেক বেশি পরিমাণে কি না তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করতে হয়, তাহলেই তারা সেই দ্রবণ থেকে কি হয় না সেই দ্রাবক আকর্ষী কলয়েড তঞ্চিত হয়। তো বলছে যখন পর্যাপ্ত পরিমাণে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করা হয় তখন কলয়েড কণাগুলি আধান প্রশমিত হয় এবং বিস্তৃত দশা অধক্ষিপ্ত হয়। তো দ্রাবক আকর্ষী কলয়েড এর গাঢ় দ্রবণে তড়িৎ বিশ্লেষ্য যোগ করলে এরা অধক্ষিপ্ত হয়। এই প্রক্রিয়াকে সল্টিং আউট বলে। ওকে, তো ক্যাটায়ন এর ক্ষেত্রে তঞ্চনের ব্যাপারটা একটু বলি। তঞ্চনের কার্যকারিতা, তঞ্চনকারী আয়নগুলির তঞ্চন ক্ষমতা এদের যোজ্যতা ছাড়াও আকারের উপরেও খানিকটা নির্ভর করে। তো বলেছে ক্যাটায়নের ক্ষেত্রে শ্রেণীটি হলো Mg2+ গ্রেটার দ্যান Ca2+। দেখো শুধু এই চার্জের ওপর নির্ভর করে না, তাদের আকারের উপর নির্ভর করে। যেমন দেখো ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, এদের মধ্যে ম্যাগনেসিয়াম 2+ এর আকারটা যথেষ্ট ছোটো, সেই জন্য বলা হচ্ছে যে এর কার্যকারিতা অর্থাৎ এর তঞ্চন ক্ষমতা ক্যালসিয়ামের থেকে বেশি, আবার ক্যালসিয়ামের স্ট্রনসিয়ামের থেকে বেশি। আবার একই শ্রেণীর অন্তর্গত যে ক্যাটায়নগুলো হয় লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, দেখো অবভিয়াসলি লিথিয়াম আকারে ছোট, কাজেই এর অন্যান্য এই যে ইউনিট পজিটিভ চার্জ যে আয়নগুলো আছে তার তুলনায় লিথিয়ামের সবচেয়ে বেশি। তো এইরকম শ্রেণীকে আমরা বলছি হফ-মেস্টার শ্রেণী। ঠিক একইভাবে অ্যানোয়নের ক্ষেত্রে সালফেটের কার্যকারিতা বা সাইট্রেটের কার্যকারিতা বেশি সালফেটের তুলনায়, সালফেটের আবার ক্লোরাইডের তুলনায়। এইরকম একটা আমাদের শ্রেণী মনে রাখতে হবে। এরপর যে আলোচনাটা আমরা করব সেটা হচ্ছে সংকট তঞ্চন গাঢ়ত্ব বা ক্রিটিক্যাল কোঅ্যাগুলেশন কনসেন্ট্রেশন। তো দেখো এই পার্টটা সম্পূর্ণ আলাদা, তাই আমি একটা নতুন ভিডিওর মাধ্যমে আমি এই সংকট তঞ্চন গাঢ়ত্ব বা ফ্লাকুলেশন ভ্যালু এই পার্টটা আমরা পরের লেসনে আলোচনা করব।